একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত সাধারণ পাঠক ও প্রকাশকরা। গড়ে তোলা হচ্ছে কঠোর নিরাপত্তা বলয়, বলছে প্রশাসন। পোশাক খাতকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে বলছেন রপ্তানিকারকরা। বিষয়টি এড়িয়ে না যাওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। রাষ্ট্রদ্রোহ মামলার আদালতে সমন সাটানো হলো বেগম জিয়ার বাড়ির গেইটে। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না বলেই এ হয়রানি, মন্তব্য মির্জা ফখরুলের। বগুড়ায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত কর্মীদের মান নিয়ে প্রশ্ন। ভুল রিপোর্টে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগী, শাস্তির দাবি। এবং তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বোরো আবাদ নিয়ে বিপাকে কৃষক। নির্দিষ্ট সময়ের মধ্যে চারা রোপণ করা নিয়ে শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। একুশের বইমেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছাড়াও মেলা প্রাঙ্গণে ওয়াচ টাওয়ার সহ আশপাশের 2 কিলোমিটার এলাকা সিসিটিভির ক্যামেরা নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে কয়েকজন লেখক ও প্রকাশক দুর্বৃত্তদের হামলা টার্গেটে পরিণত হওয়ায় মেলার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ পাঠক ও প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বাঙালি প্রাণের মেলা অমর একুশে বইমেলা। আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসায় লেখক, প্রকাশক ও পাঠকদের মিলন মেলা হয়ে ওঠে এর প্রাঙ্গণ। কিন্তু গত বছর বইমেলার শেষে এসে মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা ও বছর শেষে জাগৃতি প্রকাশনা প্রতিষ্ঠান কর্ণধারকে একইভাবে হত্যা এবং অপর 2 প্রকাশকের উপর হামলার ঘটনায় এবার মেলার স্বাভাবিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে কিনা তা নিয়ে শঙ্কিত সাধারণ পাঠকরা। বিশেষ করে গার্ডিয়ানরা ওই যে এখন বইমেলার কথা শুনলে সবাই বলে বেশি রাত করে থেকো না, চলে আসো। গত কিছু ঘটনার জন্য আমাদের এই ভয়টা ভিতরে কাজ করে যে আমরা যেভাবে যাচ্ছি ঠিক সেভাবে ফিরে আসতে পারবো তো। হরতাল অবরোধের কারণে গতবারের মেলায় পাঠক সমাবেশ যেমন কম ছিল, তেমনি বই বিক্রির পরিমাণও ছিল কম। তাই এবারের মেলায় ভালো কিছু প্রত্যাশা প্রকাশকদের, সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তাদের। বিভিন্ন এলাকা থেকে যারা আসে তারা আসতে পারেনি বা সেই দিক থেকে বিক্রি কম ছিল। তো এইবার একটা খুব ফুরফুরে অবস্থা। আমাদের একটা বিষয় দাবি হচ্ছে সিকিউরিটিটা আগে যেভাবে ছিল এর থেকে আর দ্বিগুণ বা চতুর্থ যেভাবে মানে সরকার বা বাংলা একাডেমি করা উচিত। মেলায় নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেলার আয়োজক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। দুয়াল চত্বর থেকে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত পুরো এলাকাটা সিসি ক্যামেরায় কভার করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে 4টা ওয়াচ টাওয়ার হচ্ছে, সিকিউরিটি ওয়াচ টাওয়ার। এখান থেকে পুলিশের সদস্যরা পুরো জিনিসটা পর্যবেক্ষণ করবেন। এন্ট্রি পয়েন্টগুলি যেখানে আছে সেখানেও কিন্তু আমাদের টহল সব সময় থাকে। এটা এখানে ভেহিকেল টহল থাকে, মোটরসাইকেল থাকে এবং মেলার ভিতরে আমাদের গোয়েন্দা দলও কিন্তু সব সময় কাজ করে। আগামী 1 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেলা উদ্বোধনের কথা রয়েছে। এবার মেলায় 400টি প্রতিষ্ঠানে 650 স্টল থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বর্তমানে আবাসিক ও শিল্প খাতে গ্যাসের যে সংকট আছে তা সমাধানে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল বিকেলে বিদ্যুৎ ভবনে তিনি সাংবাদিকদের জানান, আবাসিক সংযোগে সরবরাহ স্বাভাবিক হতে 2 থেকে 3 দিন এবং শিল্প খাতে 7 থেকে 8 মাস সময় লাগবে। এখন যে হঠাৎ করে যে ক্রাইসিসটা হয়েছে এটার থেকে আমরা বেরিয়ে আসবো। দীর্ঘমেয়াদী ক্রাইসিস তো থাকবেই গ্যাসের। আশ্বস্ত করলাম আমরা শিল্প খাতে যেভাবে কানেকশন দিচ্ছি সেভাবে এটা থাকবে। তবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিন্তু আরও 7-8 মাস সময় লাগবে। যারা জ্বালানি খাতে পাইপলাইনে গ্যাস ব্যবহার করছেন তাদের ব্যাপারে কিন্তু একটা সংকেত বাণী যে গ্যাস কিন্তু আমাদের কমে আসবে। তো আমাদের সেভাবে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। বাসাবাড়ি ও বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাস সমস্যার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব,
হ্যাঁ সাথীল, আপনি জানেন যে ঢাকা সহ কিন্তু দেশের বিভিন্ন মহানগরীতে গ্যাস সংকট চলছে। বিশেষ করে গত 1 মাস ধরে যে গ্যাস সংকট চলছে ঢাকা, চট্টগ্রাম সহ যেসব জায়গায় গ্যাস আছে তা কিন্তু গত 1 সপ্তাহ ধরে খুব প্রকট আকার ধারণ করেছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুরের 22টি এলাকার একটি আবাসিক এলাকায়। আপনি যদি একটু দেখেন আমার পিছনে কিন্তু আমি যে বাড়িটিতে আছি এখানে কিন্তু এই ফ্লোরে মোট 8টি পরিবার থাকে। আপনি আমার ডান বাম দুপাশে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মোট 8টি পরিবার এখানে থাকে এবং 8টি পরিবারে কিন্তু আমি যাদের এখানে খোঁজ নিয়েছি এখানে কম করে হলেও কিন্তু 8টি পরিবারে প্রায় 30 জন মানুষ এখানে বসবাস করেন। তো তাদের জন্য কিন্তু এখানে একটি মাত্র রান্নাঘর রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রান্নাঘরটি রয়েছে এবং এখানে আপনি যদি দেখেন যে গত কয়েকদিন ধরে যে প্রবল গ্যাস সংকট সৃষ্টি হয়েছে তার কারণে তারা কিন্তু আসলে গ্যাসের এতটাই সমস্যা আসলে তারা ফিল করছেন যে এখন কিন্তু তারা আসলে গ্যাসের চুলোর উপরে আর কোনোভাবেই তারা তার উপর ডিপেন্ড না করে তারা কিন্তু একটি তেল দিয়ে যে স্টোভ আমরা যেটা বলি কেরোসিনের তেল দিয়ে স্টোভ তৈরি করা হয় সেটা দিয়ে কিন্তু তারা এখন রান্না করছে এবং তারা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু সেই সন্ধ্যার পরে একটু গ্যাস আসলেও রাতে একটু থাকে, ভোর রাতে, এছাড়া কিন্তু সারাদিন এখানে গ্যাস থাকে না বলে তারা আমাদেরকে দাবি করেছেন এবং তারা কিন্তু বলছেন যে এই 8টি পরিবারই কিন্তু তারা সেই ভোর রাতে উঠে কিন্তু এখানে রান্না করতে হবে আমাদেরকে জানিয়েছেন। তা আমরা যদি একটু তাদের সাথে কথা বলি যে আসলে একটু যদি আমাদেরকে জানান যে আসলে আপনাদের এখানে গ্যাসের কি অবস্থা, কখন থাকে কখন যায় আর আপনারা কিভাবে রান্না করেন আমাদেরকে জানান। ভোর 6টা বাজে যায় এবং রাতের 12টা বাজে আসে। রাত 12টা বাজে আসলে দেখা যাচ্ছে আমরা 8টা পরিবার এইখানে সবাই একসাথে রান্না করতে আসলে আমাদের সমস্যা হয় অনেক। তো আবার শীতের ভিতরে অনেক কষ্ট করে ওড়া লাগে। রাতের 4টা বাজে 3টা বাজে, যেহেতু অনেক লোক, 2টা ফ্যামিলিতে একটা চুলা, সেজন্য আপনার 3টা বাজে ওড়া লাগে। আবার আমার রান্না শেষ করলে আরেকজন রান্নবে, তাহলে এই জন্য আমাদের কষ্ট হয়, ঘুম থেকে যাই গিয়ে রান্না করার কষ্ট। এখন আপনারা যেহেতু গ্যাসের লাইনের সমস্যা হচ্ছে আপনারা এখন কিভাবে রান্না করেন একটু আমাদেরকে বলেন। আমরা এখন ক্রাশিং তেল কিনে এটা দিয়ে রান্না করি। ক্রাশিং তেল কিনতে হয়, এটা দিয়ে রান্না করতে হয়। এই সমস্যাটা এখানে কতদিন ধরে আছে আর সমস্যাটা বেশি কবে থেকে শুরু হয়েছে? এই 1 মাস যাবত অনেক শুরু হয়েছে, আগে একটু কম ছিল। আগে মনে করেন যে সকালে 8টা বাজে গেছে, আবার 12টা বাজে একটু আসছে, দিনের 12টা বাজে আসছে, এখন একবারে সারাদিন থাকেই না। সাথে উনি যেটা বলছিলেন যে আসলে এখানে গ্যাসের সমস্যাটা কিন্তু গত 1 মাস ধরে খুব বেশি তৈরি হয়েছে। আমি যদি আপনাকে আরেকটি বিষয় বলি যে এখানে কিন্তু নিচে কিন্তু আমরা দেখেছি মাটির চুলায় এখানে রান্না বান্না হচ্ছে। তো আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলি যে আপনারা কিভাবে রান্না করছেন এখানে যেহেতু গ্যাসের সমস্যা হচ্ছে? মাটির চুলায় রান্না করি। কি দিয়ে রান্না করছেন? লাড়কি দিয়া। সারাদিন লাইতে কাড়া কমা করে না লাঠি চলে ঠিক বাচ্চা কাচ্চা আছে ওরা তো খাওয়া দাওয়া লাগে মানে লাইতে উঠটা তরকারি নান দিয়ে আবার লাগে না, সারাদিন তো লাগে। একটা ডিম ভাজা লাগে, কত তরকারি শর্ট পরে, তো সারা লাইট জায়গা নান দিয়া যারা লাঠি চুলা নান আমরা লাঠি চুলা নান দিই। সাথীরা আপনি যে বুঝতে পারছেন যে এখানে তারা কিন্তু বলছেন যে গ্যাস সংকটের কারণে তারা কিন্তু কেউ স্টোভের চুলা, কেউ বা আবার মাটির তৈরি চুলা যেটা আসলে লাকড়ি দিয়ে রান্না করতে হয় তা দিয়ে কিন্তু তারা এখানে রান্না বান্না করে তাদের দিন যাপন করছেন এবং তারা কিন্তু চাচ্ছেন যে বলছেন যে অতি দ্রুত এই গ্যাসের সংকট যদি না কেটে যায় তারা কিন্তু তাহলে এই এলাকা ছেড়েও অনেকে বাসা পরিবর্তন করবে বলে আমাদের জানিয়েছেন। যেহেতু গ্যাসের সংকট আসলে প্রকট আকার ধারণ করছে, আপনি জানেন যে আসলে গ্যাস কিন্তু আমাদের ঢাকা শহরের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় একটি জিনিস। তো সেটি যখন আসলে সারাদিন না থাকে তখন আসলে খুব সংকটই হয়। সাথীরা বুঝতেই পারছেন। তো রাজধানীর মিরপুরের গ্যাস সংকটের এই ছিল আমার কাছে সবশেষ খবর। সাথীলা, গ্যাস সংকট নিয়ে রাজধানীবাসীর দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সারা বিশ্বে জঙ্গি তৎপরতা বেড়ে গেলেও পুলিশের সাহসী ভূমিকায় দেশে মাথাচাড়া দিতে পারেনি জঙ্গিবাদ। গতকাল পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগে প্যারেড অনুষ্ঠানে তিনি কথা বলেন। গত বছরের শুরুতেও পুলিশ বাহিনী বিএনপি জামায়াতের নাশকতা শক্ত হাতে দমন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা দেন আরো 50,000 পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়া হবে। রাজারবাগ পুলিশ লাইনে দৃষ্টিনন্দন প্যারেডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পুলিশ সদস্যরা। প্যারেডে নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহার। প্রথমবারের মতন একজন নারী কর্মকর্তার নেতৃত্বে অনুষ্ঠিত হল পুলিশ সপ্তাহের প্যারেড। সালাম গ্রহণ করে পুলিশ সদস্যদের প্রতি দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তাদের আহ্বান জানান জনগণের সেবক হয়ে কাজ করতে। বলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা অর্জনে বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা। আমাদের
এই উন্নয়নের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, আমি সবসময় মনে করি পুলিশ বাহিনী তাতে একটা বিরাট অবদান রেখে যাচ্ছেন। আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে না থাকতো তো দেশের আর্থসামাজিক উন্নতি কখনোই সম্ভব হতো না। আমরা বাংলাদেশ পুলিশে আরো 50,000 নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। সন্ত্রাস আর জঙ্গিবাদ দমনে সামর্থ্য বাড়াতে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সারা বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদ চলছে, আল্লাহর রহমতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বিশেষ করে পুলিশ যেভাবে সক্রিয়, তাতে এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। সেজন্য পুলিশ বাহিনীকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সকল বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশকে জনগণের সেবক হতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে। 2015 সালে সাহসিকতা, দক্ষতা এবং শৃঙ্খলামূলক আচরণের জন্য পুলিশের 102 জন সদস্যকে দেয়া হয় বাংলাদেশ পুলিশ পদক BPM এবং রাষ্ট্রপতি পুলিশ পদক PPM। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের পাঠানো সমন গ্রহণ না করায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসের সামনে তা সাটিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও বেগম জিয়ার নিরাপত্তারক্ষীরা জানান, গতকাল বিকেল 5টার দিকে সমনটি নিয়ে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান আদালতের সমন জারিকার সহ 2 জন। এ সময় বেগম জিয়া বাসায় থাকার পরও কেউ সমনটি গ্রহণে আগ্রহ দেখাননি। এরপর সেটি দেয়ালে সেঁটে দিয়ে চলে যান তারা। সিএমএম কোর্টের একজন ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত ওই সমনে আগামী 3 মার্চ বেগম জিয়াকে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে। গত 21 ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ ঘটনার পর তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গত সোমবার শুনানি শেষে মামলা গ্রহণ করে সমন জারি করেন আদালত। বিএনপির রাজনীতি মোকাবেলা করতে না পেরেই সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, বেগম জিয়া তার বক্তব্যে আপত্তিকর কোনো মন্তব্য করেননি। এই মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য হীন উদ্দেশ্যে প্রণোদিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখবার জন্য এই ধরনের হীন মিথ্যা মামলার আশ্রয় গ্রহণ করছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়ে এই শাসক গোষ্ঠী মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে নির্মূল করবার ভয়াবহ চক্রান্তে লিপ্ত হয়েছে। এই মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মামলা সহ সকল মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। সময় সংবাদে আরো থাকছে, নোয়াখালীর সোনাইমুড়িতে দুর্বৃত্তদের হামলায় এক শিশু সহ 3 জন গুলিবিদ্ধ, আহত আরো 2 পথচারী। দেশের পোশাক শিল্পকে বিতর্কিত করতেই দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এমন দাবি করলেও বিষয়টিকে খুব একটা আমলে নিচ্ছে না তৈরি পোশাক রপ্তানিকারকরা। তবে সমালোচনা এড়াতে এসব প্রতিবেদনের ফলাফলকে অস্বীকার না করে সে অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তবে এ ধরনের প্রতিবেদন বিশ্ববাজারে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। গত 2 বছর বিভিন্ন পর্যায়ে সংস্কারের ফলে কমপ্লায়েন্স ইস্যুতে মুখ ফিরিয়ে নেওয়া ক্রেতাদের আস্থা ফিরছে তখন নতুন করে দেশের পোশাক শিল্পের সমালোচনায় ব্যস্ত দেশি বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। সম্প্রতি বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ TIBর প্রতিবেদন প্রকাশের পর এমনটাই বলছেন এই শিল্প মালিকরা। শ্রমিক থেকে শুরু করে একদম বায়ার, বিদেশি যারা ইন্সপেকশন করে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে কমপ্লেন করলেন। TIBর এটাকে আমি বলবো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। কোয়ালিটি গুডস ইন অন টাইম ডেলিভারি অবশ্যই এই প্রোপাগান্ডাকে বা নেগেটিভ প্রচারণাকে
আমি মনে করি ঢেকে দিবে। তবে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে কোনো গবেষণা প্রতিবেদনের ফলাফলকে সরাসরি উড়িয়ে না দিয়ে গ্রহণযোগ্য উপায়ে তা মোকাবেলা করার পরামর্শ অর্থনীতিবিদদের। এখনো যে চ্যালেঞ্জগুলো আসছে সেই চ্যালেঞ্জগুলো যদি কোনো কারণে কেউ নির্দেশ করেন তাহলে সেটাকে পজিটিভলি নিয়ে কোথায় কোথায় দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটিয়ে উঠেই কিন্তু আমাকে প্রতিযোগিতার সক্ষমতায় টিকে থাকতে হবে। এদিকে বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন অগ্রগতিতে সন্তুষ্ট অ্যালায়েন্স বলছে এসব প্রতিবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই ইউরোপ আমেরিকার ক্রেতাদের কাছে। 1,500 থেকে 2,000 কারখানা এই 200টা ব্র্যান্ডের কার্যাদেশ অনুযায়ী কাজ করছে, তারা স্বচ্ছ ধারণা পোষণ করেন। অতএব কোনো প্রতিবেদন কোথাও কেউ কোনো রিসার্চ ওয়ার্কে কি উল্লেখ করেছেন এটাকে প্রভাবিত করবে বলে আমার মনে হয় না। উৎপাদন পর্যায়ে শ্রমিকদের দক্ষতা আর বাজার ধরতে উদ্যোক্তাদের দূরদর্শী সিদ্ধান্ত সব মিলিয়ে রপ্তানি আয়ের লক্ষ্যে পৌঁছবে দেশের তৈরি পোশাক খাত, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা পালন করতে হলে জাতীয় পার্টিকে মন্ত্রিসভা থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান জিএম কাদের। পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে সংসদে সরকারের বিভিন্ন নেতিবাচক পদক্ষেপের সমালোচনা জরুরি বলেও মনে করেন তিনি। গতকাল দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে গণতন্ত্র মেনেই পার্টির চেয়ারম্যান দলে পরিবর্তন এনেছেন বলে মন্তব্য করেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আজকে আমরা সংগঠিত হচ্ছি এবং আজকে যে আমাদের দলের কো চেয়ারম্যান নিয়োগ করেছেন তার নেতৃত্বে পল্লুবন্ধুর উপদেশ এবং তার সহযোগিতা এবং তার নেতৃত্বকে সামনে রেখে আমরা এই দলকে অনেক দূর সামনে নিয়ে যাব। সরকারের বিভিন্ন কাজে যদি গণমানুষের মধ্যে ক্ষোভ থাকে, সন্দেহ থাকে, এগুলোকে সরকারকে জবাবদিহিতার মাধ্যমে আওতায় আমরা আনতে চাই এই জাতীয় সংসদের মাধ্যমে। এখানে আমাদের জাতীয় সংসদ সদস্যরা যথাযথ ভূমিকা রাখবেন এটাই আমরা কামনা করি। মন্ত্রী পরিষদে মন্ত্রীরা থাকাকালীন সময় সরকারের অংশ হিসেবে থাকলে আমরা আর বিরোধী দলীয় কার্যকর ভূমিকা পালন করতে পারি না। আমরা মহাজোট হিসাবে হয়তো ন্যাশনাল গভর্নমেন্টের অংশ হতে পারি, আমরা সকলে মিলে একটি সরকার করলাম যেখানে বিরোধী দল থাকবে না, সেই ধরনের অবস্থান অনেক সময় অনেক দেশে করা হয়। খুব ইমার্জেন্সি কোনো দরকার হলে আমাদের রোলটা অনেক সময় এরকম হয়ে যাচ্ছে। সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার এবং তাদের সংগঠন বিএলসিপিএস এর অনুমতি ছাড়া রিংটোন হিসেবে কিংবা মোবাইল ফোনে সঙ্গীত প্রচার না করার জন্য মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে সচিবালয়ে বিএলসিপিএস এবং মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম একথা বলেন। মোবাইল ফোন অপারেটরদের বলবো মধ্যবর্তী এন্টিটিটাকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করে আপনার বিএলসিপিএসকেই সেই এন্টিটির জায়গায় স্থলাভিষিক্ত করতে হবে। সংস্কৃতি মন্ত্রণালয় অনুমোদন দিবে বিএলসিপিএসকে, বিএলসিপিএস যাচাই বাছাই করে প্লাস কপিরাইট রেজিস্ট্রেশনের কাগজ তাদের কাছে জমা দিলে, এগ্রিমেন্ট তাদের কাছে জমা দিলে তারা আপনাদেরকে জানাবে এবং একটা কপি সংস্কৃতি মন্ত্রণালয়কে দেবে যে এগুলো আমরা সঠিক পেয়েছি এবং তাদের সিগনেচার আছে এবং এইগুলোকে আপনারা বাজারজাত করতে পারেন। সময় সংবাদে আরো থাকছে, আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। খারাপ আবহাওয়ার কারণে বোরো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের কৃষকরা। তীব্র শীত আর কুয়াশায় বীজতলা নষ্ট এবং উপযুক্ত সময়ের মধ্যে চারা রোপণ শেষ করা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। এ অবস্থায় বীজতলা রক্ষায় সতর্ক বার্তা প্রচারের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মমিনুল ইসলাম মঞ্জু তথ্য ও রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্যায় আমন ফসলের ব্যাপক ক্ষতির ধকল সামলে সরিষা আবাদ করেছেন কৃষকেরা। সরিষা তুলে এখন সেচ নির্ভর বোরো আবাদে নেমে পড়েছেন। উপযুক্ত সময়ের মধ্যে চারা রোপণ শেষ করার জন্য দিনরাত পরিশ্রম করছেন তারা, কিন্তু বাদ সেধেছে বৈরী আবহাওয়া। প্রচন্ড শীত আর কুয়াশার কারণে খেতে কাজ করতে পারছেন না কৃষকেরা। এ অবস্থা চলতে থাকলে এবারের বোরো আবাদ পিছিয়ে পড়বে। পাশাপাশি বীজতলার চারাগুলো বাড়ছে না, লাল হয়ে পাতা মরে যাচ্ছে। এতে বীজতলা আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। খুব ঠান্ডা, খুব কুয়াশা, খুব ওয়া তো আর গাড়া যাচ্ছে না। ঠান্ডার জন্য তো আবাদে করা যাচ্ছে না, পানি নাড়া যাচ্ছে না। উপরেও কুয়াশা ফেলাইছে, উপরেও ঠান্ডা, কিভাবে আমরা এই কদিন আমরা ওয়া গাড়বো। বিছনে হিম ধরছে, বিছন তো বাড়তেছে না। এই বিছনে কেমন করে আবাদ করা যাবে? আবাদকেই খাওয়াই লাগি, আমরা কি করবো এখন?
এই পরিস্থিতিতে আগাম তৈরি বীজতলার চারাগুলো দ্রুত ক্ষেতে রোপণ এবং পরবর্তীতে তৈরি নাবি বীজতলাগুলো রক্ষায় কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা। কৃষক পর্যায়ে আমরা লিফলেট বিতরণ করেছি এবং মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি আগাম ব্যবস্থা হিসেবে মাঠে সেচ দেওয়া, কুয়াশা ঝরায় দেওয়া, ছাই ছিটানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় এবার 1,08,700 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ পর্যন্ত 15,500 হেক্টর জমিতে চারা রোপণ শেষ হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে গত কয়েকদিনের প্রচন্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উত্তরের কনকনে হিমেল হাওয়া, দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া কৃষিজীবী মানুষের। তীব্র শীতে বাধাগ্রস্ত হচ্ছে চাষাবাদ, ব্যাহত হচ্ছে শেষ কাজও। এতে বোরো ধানের বীজতলা সহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। এদিকে কুয়াশাচ্ছন্ন এই শীত আরও কিছুদিন অব্যাহত থাকলে জেলাব্যাপী ফসল উৎপাদনের চরম ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ঠান্ডার কারণে আমরা মাঠে ঘাটে যেতে পারছি না, আর মাঠে ঘাটে না যাওয়ার কারণে আমাদের প্রচন্ড ক্ষতি হয়ে যাচ্ছে। এখন বেলা 10টা 11টা পর্যন্ত বাড়িতে বসে থাকতে হয়, বিধায় তোমার কাজেরও হাম্বার হচ্ছে, আমরা চারিদিক থেকে নার্ভাস হয়ে গেছি এখন। চাঁদপুরের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল সকালের এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 10 জন। সকাল 9টায় ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। এ সময় নদীর পাড়ে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা যায় নিখোঁজ পরিবারের সদস্যদের। এর আগে গতকাল সন্ধ্যায় বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়। এদিকে নিখোঁজ প্রত্যেকের পরিবারকে 10,000 এবং আহতদের চিকিৎসার জন্য 5,000 টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল সকালে মেঘনা নদীতে পণ্য বোঝাই জাহাজের ধাক্কায় ডুবে যায় এমভি রবিন নামে একটি ট্রলার। নোয়াখালীর সোনাইমুড়িতে দুর্বৃত্তদের হামলায় এক শিশু সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও 2 পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত 8টার দিকে আমিষাপাড়া ইউনিয়নের পুদিপাড়া বাজারে 8 থেকে 10 জনের একটি মুখোশধারী দল যুবলীগ কর্মী বেলাল ও সুমনকে গুলি করে। পরে মুখোশধারীরা সুমন ও বেলালকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় শিশু হাসান ছাড়াও আহত হন আরও 2 পথচারী। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আমি এশার নামাজ পড়তে ঢুকছি, এই অবস্থায় এলোপাতাড়ি গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আমার ছেলে হাসানকে আমি ফানেলাই পাঠাইছি বাজারে, তারপরে হাসানের গুলি ফুটছে মাথায়। আমার ভাই বেলাল হোসেনের উপর হামলা, অতর্কিতভাবে 4-5 জন ছেলে হামলা 5-10টা জামাত শিবিরের ছেলে হামলা করেছে। সোনাইমুড়ির প্রতিপাড়া থেকে 3 জন পেশেন্ট আমাদের এখানে চিকিৎসার জন্য এসেছিল। তার মধ্যে আমি ডিউটিতে আসার পর একজনকে পেয়েছি, ওনার গুলির চিহ্ন আছে শরীরের বিভিন্ন জায়গায়। সেলফির এই যুগে হাতে আঁকা ছবির চল কমে এসেছে অনেকটাই, তবে শিল্পীর রং তুলি পেন্সিলের জাদুময়ী আবেদন এখনো আছে অনেকের মনে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গেলে দেখা মিলবে এমন অনেক শিল্পীর যারা মাত্র 10 মিনিটে অবিকল আঁকতে পারেন যে কারো প্রতিকৃতি। তাদেরকে নিয়ে পারমিতা হিমের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সন্ধ্যা, ঢল নেমেছে মানুষের। নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রতি সন্ধ্যার চিত্রই প্রায় এরকম। শুধু পণ্য বিক্রি নয়, কেউ কেউ সঙ্গে করে এনেছেন রং তুলি পেন্সিল। মোবাইলে তোলা ছবি কিংবা ফটোগ্রাফ দেখে স্কেচে ফুটিয়ে তুলছেন মানুষটিকে। কখনো আবার ছবির মডেল বসে আছে শিল্পীর সামনেই। আসলে অনেক চর্চার পর এত অল্প সময়ের মধ্যে আমরা শুধু চোখ, নাক, মুখ এইগুলা একটু ভালো করে ড্রয়িং করে আনুষঙ্গিকতাটা, ড্রয়িং লাইনটা টান দিলে কিভাবে যেন আমাদের হয়ে যায়। খুব স্বল্প সময়ে, কম সময়ের ভিতরে যে আমরা স্কেচটা করছি, আবার ফিনিশিংও ভালো হচ্ছে, অনেকে সারা পাচ্ছি খুব। মনে একটা টার্গেট করে আজকে এত টাকা হতে পারে, এতগুলো ছবি আঁকতে পারবো, এতগুলো ছবি আঁকার পরে এত টাকা একটা মন হবে, এই ধরনের একটা আশা নিয়ে আসে। প্রিয়জনদের এই স্কেচ করা ছবি উপহার দিতে অনেকেই ছুটে আসেন এই শিল্পীদের কাছে। সেলফির এই যুগে অনেকে আবার নিজের ছবি আঁকাচ্ছেন স্মৃতির সংরক্ষণে। সেলফি একটা আর্টিফিশিয়াল ব্যাপার, আর ছবি নিজের একটা মাধুরী মিশায় ছবি আঁকাচ্ছে, সেটা নিজের একটা মনের ভাব প্রকাশ হচ্ছে, আর এটা ন্যাচারাল একটা বিষয় আছে।
এই ছবিটা দেখে মনে হইতেছে যে আমার বাপ দাদার কালের বহুত আগের পুরানো জিনিস। আমার আব্বা এরকম একটা ছবি বেঁধে রাখছে। আমার প্রিয়জনের ছবি আঁকালাম, আর এই ছবিটা আমি ওকে উপহার হিসেবে দিব। মাত্র 10 মিনিটে আমার এই ছবিটি এঁকেছেন পার্থ রায়। শ্রবণ ও বাক প্রতিবন্ধী এই মানুষটি চিত্রশিল্পী SM সুলতানের সরাসরি ছাত্র ছিলেন। তিনি এখানে এসেছেন নড়াইল থেকে। ক্রেতাদের সঙ্গে মুখে কথা বলতে না পারলেও তিনি ক্রেতাদের সঙ্গে কথা বলছেন এ ধরনের কাগজের মাধ্যমে। আর এবার মেলা ভীষণ জমে ওঠায় তিনি আশা করছেন বাড়ি ফিরে যাবেন হাসি মুখে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে পারমিতা হিম, সময় সংবাদ। 40তম কলকাতা বই মেলায় উদ্বোধন করা হলো বাংলাদেশ প্যাভিলিয়নের। মঙ্গলবার যৌথভাবে প্যাভিলিয়নের উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার জকি আহাদ, বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাহমিনা বেগম এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। বাংলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামী ফাউন্ডেশন ছাড়াও সরকারি বেসরকারি প্রায় 40টি প্রকাশনী সংস্থা এই প্যাভিলিয়নের স্টল সাজিয়েছেন। এর আগে সোমবার ঘণ্টা বাজিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলিভিয়ার প্রখ্যাত সাহিত্যিক মাগেলা বায়দৌন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও ওই অনুষ্ঠানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সম্পাদক ত্রিবিদ চট্টোপাধ্যায়, সভাপতি সুধাংশু উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী 2 ফেব্রুয়ারি কলকাতা বই মেলায় বাংলাদেশ দিবস উদযাপন করা হবে। নরসিংদীতে চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মেলায় লোক সমাগম বাড়তে থাকায় জমে উঠেছে বেচাকেনা। ব্যবসা বাণিজ্যের প্রসারে এই মেলা সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয় উদ্যোক্তারা। বিভিন্ন স্টলে বিভিন্ন পণ্যের পাশাপাশি এবারের মেলায় রয়েছে বিনোদনের ব্যবস্থাও। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 8 বছর বিরতির পর নরসিংদীতে তৃতীয়বারের মতো জেলা প্রশাসনের সহযোগিতায় চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এবারের মেলায় বরাদ্দ দেওয়া হয়েছে 97টি স্টল ও 10টি প্যাভিলিয়ন। এসব স্টলে কাপড়, সিরামিক, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে বসেছেন স্থানীয় উদ্যোক্তা সহ ব্যবসায়ীরা। এর পাশাপাশি মেলায় রয়েছে নাগরদোলা, রেলগাড়ি, 3D সিনেমা সহ ভিন্নধর্মী নানা বিনোদন। দীর্ঘদিন পর জেলায় শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করায় খুশি ক্রেতা ও দর্শনার্থীরা। নাগরদোলা খুব মজা করলাম, সবগুলো স্টল দেখলাম, দাম মোটামুটি ভালো। খুবই ভালো লাগছে মেলায় কেনাকাটা করে। মেলা উপলক্ষে প্রতিটি পণ্যে ছাড় পেয়ে প্রতিদিন ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখর মেলা প্রাঙ্গণ। আর আশানুরূপ ক্রেতা পাওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও। আমাদের প্রাইসটা তো খুবই রিজনেবল প্রাইস, যার জন্য সন্তুষ্ট কাস্টমার। মেলা উপলক্ষে যেরকম আমরা এখানে দিতেছি 35,000 টাকার প্রোডাক্ট 20,500 টাকার মধ্যে অনেক ভালো বেচা কিনা আমরা করতেছি আর কি, আর সামনের দিকে আরো বাড়বে আশা করি। আয়োজকরা আশ্বাস দিলেন ব্যবসা বাণিজ্যের প্রসারের প্রতি বছর এখানে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের ব্যবস্থা করা হবে। এই মেলাতে আমরা চেষ্টা করেছি নরসিংদীতে উৎপাদিত পণ্যগুলিকে প্রাধান্য দেওয়ার জন্য, যাতে করে তারা তাদের ব্যবসায় বিস্তার লাভ করতে সুবিধা হয়। এখন থেকে আমরা নরসিংদী জেলায় এই শিল্প ও বাণিজ্য মেলাটি প্রতি বছরই এরকম সময় করার চেষ্টা করব। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া এই মেলা চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। সময় সংবাদ, নরসিংদী। গত 20 বছরে বগুড়ায় গড়ে উঠেছে 3 শতাধিক মেডিকেল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার। তবে এই প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য পরীক্ষার কাজে নিয়োজিত রয়েছে মানহীন মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের সার্টিফিকেটধারীরা। অদক্ষ এই টেকনিশিয়ানদের দেয়া ভুল রিপোর্টে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। এদিকে ল্যাব ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষ নানা অজুহাত দিলেও নীতিমালা অমান্যকারীদের শাস্তির আওতায় আনার দাবি চিকিৎসক নেতাদের। মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাসপাতাল কিংবা ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষার নামে বগুড়ায় গড়ে উঠেছে কয়েকশো মেডিকেল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার। নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় অভিজ্ঞ ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার নিয়ম রয়েছে, কিন্তু এখানকার বেশিরভাগ প্রতিষ্ঠানে অল্প বেতনে নিয়োগ দেওয়া হয়েছে মানহীন মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের। অদক্ষ এসব টেকনিশিয়ানরাই সই দিয়ে ছেড়ে দিচ্ছেন বিভিন্ন পরীক্ষার রিপোর্ট, আর এই ভুল রিপোর্টের মাসুল দিতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। জনিত কারণে পপুলারে নিয়ে গেলাম, সেখানে ইসিজি করলাম। সেই ইসিজি কিছুদিন পরে আবার যখন জিয়াউর রহমান মেডিকেলে ইসিজি করি, সেই ইসিজির সঙ্গে ইসিজি কোনো মিল নেই। ক্লিনিক থেকে আমার মা বিভিন্ন টেস্ট করা হলো, কিন্তু সেই টেস্ট আবার অন্য ক্লিনিক থেকে করে জানতে পারলাম যে পূর্বের ক্লিনিকের টেস্টটা ভুল ছিল। আর কৌশলে বিষয়টি স্বীকার করেছে ল্যাব ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষ। মেশিনপত্র এবং নন
লোকাল পারসন, এই জন্য এই সব ক্লিনিকের রেজাল্টগুলো ঠিকমতো আসে না। যারা প্যাথোলজিস্ট দ্বারা রিপোর্ট দেয় এবং যারা প্যাথোলজিস্ট ছাড়া রিপোর্ট দেয় তাদের রিপোর্ট এবং তাদের রিপোর্ট কখনোই মিলবে না। অনেক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আছে টেকনিশিয়ান লিখে রাখছে, বাট তারা টেকনিশিয়ান নয়। অনেকে লিখে রাখছে টেকনোলজিস্ট, তারা টেকনোলজিস্ট নয়। সেক্ষেত্রে তো ভেরিয়েশন হবেই। এদিকে সমস্যা সমাধানে সব প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনা দরকার বলে মনে করেন চিকিৎসক নেতারা। তাদেরকে যে প্রক্রিয়া শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে অনেক ধরনের গলদ আছে। সরকারের উচিত হবে এই জিনিসটাকে বিশেষ দৃষ্টি দেওয়া এবং যারা নীতিমালা অমান্য করে তাদেরকে পাশ করাচ্ছে বা ক্লিনিকে চাকরি দিচ্ছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। বগুড়ায় ৩ শতাধিক মেডিকেল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে সহস্রাধিক টেকনোলজিস্ট কর্মরত রয়েছেন। এর অধিকাংশই বেসরকারি টেকনোলজি ইনস্টিটিউট থেকে পাশ করা। সময় সংবাদ, বগুড়া। সারা বিশ্বে দুর্নীতির ধারণা সূচকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ১৩তম। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে সোমালিয়া এবং কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে দুর্নীতির ধারণা সূচক ২০১৫ বৈশ্বিক প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বাংলাদেশের বেলায় আমরা শেষ পর্যায়ে উপস্থাপনা হাইলাইটস এটা আবার যদি আমরা রিকল করি, আমাদের স্কোর গতবারের সমান ১০০-র মধ্যে ২৫, কিন্তু ২০১৩-র তুলনায় ২ পয়েন্ট কম। র্যাঙ্ক আমাদের উপর দিক থেকে হিসাব করলে ৬ স্টেপ উপরে, ৬ ধাপ উপরে। ২০১৪ তুলনায় ১৩৯তম, ১৪৫ জায়গায়, যেটা 2014 ছিল। আবার নিচের দিক থেকে কাউন্ট করলে আমরা ত্রয়োদশ স্থানে এসেছি 14 থেকে 2013-তে যেটি ছিল, 2014-তে যেটি ছিল। আর 2013-র তুলনায় উচ্চক্রম এবং নিম্নক্রম দুই হিসাবেই আমাদের অবস্থান ৩ ধাপ করে কমেছে। দেশের বাইরের খবর। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে একটি রাবারের নৌকা সহ ১২৪ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। মঙ্গলবার অনলাইনে প্রকাশিত ওই অভিযানের ছবিতে কোস্টগার্ডের সদস্যদেরকে নৌকার ভেতরে থাকা অভিবাসীদের শান্ত করতে দেখা যায়। উদ্ধারকৃতদের মধ্যে ৬ নারী এবং ১ শিশু রয়েছে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়। উদ্ধারের পর এদেরকে কোস্টগার্ডের একটি জাহাজে করে ইতালির লাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে গত ৪ দিনে ভূমধ্যসাগর থেকে ১,২১১ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অব্যাহতভাবে ইহুদি বসতি স্থাপনের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সেই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ফিলিস্তিনের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের প্রকাশ্য অপমান বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েল সরকারের নতুন করে আরও ১৫০টিরও বেশি বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদনের তীব্র নিন্দা জানান তিনি। এদিকে বান কি মুনের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে তার এই মন্তব্য সন্ত্রাসবাদকে আরও মদদ দেবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভারতের রাজস্থান পাকিস্তানের সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর নিক্ষেপ করা বোমায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিমান বাহিনীর টহলরত একটি যুদ্ধ বিমান ভুল করে 5টি বোমা সেখানে নিক্ষেপ করে। তবে বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বার্মার জেলার সীমান্তের কাছে বেলুনের মতো কিছু সন্দেহজনক বস্তু রাডারে ধরা পড়লে যুদ্ধ বিমানটি থেকে বোমা নিক্ষেপ করা হয়। এছাড়া পালি জেলার কাছে একই ধরনের একটি বেলুন পাওয়া গেছে। বার্মার জেলার পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখন ভারতে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওয়ালাদ। তাই যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের পাঞ্জাবে জঙ্গি হামলার আশঙ্কায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এপি জানিয়েছে, পাঞ্জাবের স্কুলে ১৩ তালেবান জঙ্গি হামলার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সব স্কুল ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ করা হয়। তবে প্রাদেশিক সরকারের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, তীব্র শীতের কারণে অভিভাবকদের অনুরোধে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এক সপ্তাহ আগেই খাইবার
পাখতুনখাওয়া প্রদেশের বাজাখান বিশ্ববিদ্যালয়ে তালেবান হামলায় 21 জন নিহত হন। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 103 রান। ব্যাটিংয়ে নেমে ইয়াং টাইগারদের শুরুটা ধীরগতির হলেও দ্রুতই উইকেটের সাথে মানিয়ে নিয়ে প্রোটিয়া বোলারদের উপর চড়াও হতে থাকেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ও পিনাক ঘোষ। তবে দলীয় 3 রানে সাইফ হাসান মুল্ডারের বলে ওয়েনারের হাতে ধরা পড়লে খুব একটা বড় হয়নি স্বাগতিকদের প্রথম উইকেট জুটি। ভালো কিছুর ইঙ্গিত দিয়েও দ্বিতীয় উইকেট জুটি লম্বা করতে পারেনি ইয়াং টাইগাররা। দলীয় 74 রানে ব্যক্তিগত 43 রান করে পিনাক ঘোষ রান আউটের ফাঁদে পড়লে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশে আবারও অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব 19 আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট। আসলে আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটকে বলা হয় যে ভবিষ্যতের ক্রিকেটারদের একটি প্ল্যাটফর্ম ধরা হয় এটিকে, যেখান থেকে আমরা দেখেছি এর আগেও যে বিশ্বের নামি নামি খেলোয়াড় যারা এখন আছেন তারা এই আইসিসি ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্সের মাধ্যমেই দেখা যাচ্ছে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তো যাই হোক, এবারের আসরটি 2004-এর পর আবারও বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। 2006-এ যদিও বাংলাদেশ সবচেয়ে সফল হয়েছিল এই টুর্নামেন্টে। এরপর থেকে দেখা যায় যে প্রতিবার সম্ভাবনা জাগিয়েও খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল ফলাফলের দিক থেকে এই টুর্নামেন্টে। তবু এইবারকার অবস্থাটা কিছুটা ভিন্ন। এইবার দেখা যাচ্ছে প্রস্তুতি ম্যাচগুলোতে এবং এই টুর্নামেন্টের আগে, এই আসরের আগে যতগুলো ম্যাচ খেলেছে বাংলাদেশের পারফরমেন্স ছিল দুর্দান্ত। তো সেই অনুযায়ী এখন সমর্থকরা, দলের পাশাপাশি সমর্থকরা সবাই আশা করছেন যে এই টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল অনেক ভালো করবে। এই মুহূর্তে বাংলাদেশ দল বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে। যদিও তারা বর্তমান চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে, আপনাকে আমি জানিয়ে রাখি, অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলের জয়ের ভাগ হচ্ছে 100 জয়ের রেকর্ড রয়েছে তাদের। অর্থাৎ এর আগে বাংলাদেশের বিপক্ষে তারা একটি ম্যাচও হারেনি, প্রত্যেকটিতে জিতেছে। যদিও কিছুদিন আগে যে আমরা দুটি দ্বিপাক্ষিক সিরিজ দেখেছি বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে, একটি এদেশে আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল, সেইখানে 7টি ম্যাচের মধ্যে বাংলাদেশ 6টিতেই জিতে যায় এবং মাত্র একটিতে হার মানে। আবার ঠিক একইভাবে ফিরতি আরেকটি সিরিজ হয়েছিল দক্ষিণ আফ্রিকায় গিয়ে, সেখানেও বাংলাদেশ 5টি ম্যাচে জয়লাভ করে। তো দেখা যাচ্ছে যে সর্বশেষ যে দুটি সিরিজ তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন হলেও 14টি ম্যাচের মধ্যে 11টি ম্যাচে জয় পেয়েছে, আর তার বিপক্ষে মাত্র 3টি ম্যাচে হেরেছে। তো বলা যায় যে পরিসংখ্যানটা এই মুহূর্তে বাংলাদেশের পক্ষেই আছে। তো সেইটার উপরে ভর করেই বাংলাদেশ আশা করছে যে এই ম্যাচেও তারা ভালো করবে এবং ভালোভাবে শুরু করবে। তো আমার কাছে এই পর্যন্ত এখানে এইটাই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাকসুম আলম খান। সিলেটে অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর নিরাপত্তা মহড়া। সিলেটের 2 ভেন্যুর নিরাপত্তায় রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সেনাবাহিনীর মহড়ায় অংশ নেন 17 পদাতিক ডিভিশনের 2টি কোম্পানির সদস্যরা। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের 2 ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে যে কোনো আপৎকালীন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে 17 পদাতিক ডিভিশনের সদর দপ্তরে অবস্থান করবে এই রিজার্ভ ফোর্স। মহড়ায় 17 পদাতিক ডিভিশনের কমান্ড ও ইনফিনিটি কোম্পানির সদস্যরা অংশ নেন। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের বি গ্রুপের 5টি ম্যাচ হবে সিলেটের 2 স্টেডিয়ামে। 28 জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। একই দিনে জেলা স্টেডিয়ামে খেলবে কানাডা ও শ্রীলঙ্কা। ইংলিশ লিগ কাপের খবর। রুদ্ধশ্বাস পেনাল্টি শুট আউটে স্টোক সিটিকে হারিয়ে দ্বাদশ বারের মতো ফাইনালে উঠেছে লিভারপুল। পেনাল্টি শুট আউটে অলরেডদের কাছে 6-5 গোলে হেরেছে পটার্সরা। আর এই হারের ফলে 44 বছরের ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল স্টোক সিটির।
সেমিফাইনালের প্রথম লেগে স্টোকের মাঠে 1-0 গোলের ব্যবধানে জয় পেয়েছিল লিভারপুল। তাই দ্বিতীয় লেগের লড়াইয়ে মাঠে নামার আগে বেশ স্বস্তি নিয়েই ঘরের মাঠ এনফিল্ডে পটার্সদের মুখোমুখি হয় অলরেডরা, যেখানে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে দুর্দান্ত জয়ও বেশ উজ্জীবিত করে রেখেছিল ইয়র্গেন ক্লপের শিষ্যদের। তবে 44 বছর পর ফাইনালে ওঠার সুযোগ হারাতে চায়নি বলেই ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে অতিথিরা। কিন্তু নিজেদের মাঠ হওয়ায় প্রতিপক্ষের রক্ষণভাগে বারবারই আক্রমণ চালাতে থাকে স্বাগতিক স্ট্রাইকাররা। যদিও ম্যাচে প্রথম গোলের দেখা পায় স্টোক সিটি। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে স্ট্রাইকার মার্কো আর্নোটোভিচের গোলে লিড নিয়ে বিরতিতে যায় পটার্সরা। বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে বারবার আক্রমণ চালাতে থাকে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। অন্যদিকে গোলের ব্যবধান বাড়িয়ে নির্ধারিত সময়েই ফাইনাল নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা চালায় স্টোক সিটি। তবে 90 মিনিটের খেলায় আর কোনো গোল না হওয়ায় অতিরিক্ত 30 মিনিটে গড়ায় ম্যাচের পরিধি। কিন্তু আবারও দুর্ভাগ্য দুই দলের, সেখানেও গোল করতে ব্যর্থ লিভারপুল ও স্টোক সিটির ফুটবলাররা। তাই ম্যাচের ভাগ্য নির্ধারণে শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে যায় দুদল। পেনাল্টি শুটআউটেও ছিল নাটকীয়তা। প্রথম পর্যায়ে 5টি শুটের মধ্যে 4টি করে গোল করতে সক্ষম হয় দুদল। তবে দ্বিতীয় ভাগে অলরেডদের গোলরক্ষক মিগনোলেট প্রতিপক্ষের খেলোয়াড় মার্ক মার্টিনেজের কিক ফিরিয়ে দিলে জয়স্বপ্ন দেখতে থাকে স্বাগতিকরা। পরের শটে লিভারপুলের জো অ্যালেন গোল করলে আনন্দে মেতে ওঠে অ্যানফিল্ডের হাজারো সমর্থক। সেই সাথে দ্বাদশ বারের মতো ফাইনাল নিশ্চিত করে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ নির্ধারণ হবে 28 জানুয়ারির ম্যানচেস্টার সিটি ও এভারটনের মধ্যকার ম্যাচ দিয়ে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অমর 21শে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত সাধারণ পাঠক ও প্রকাশকরা। গড়ে তোলা হচ্ছে কঠোর নিরাপত্তা বলয়, বলছে প্রশাসন। দুর্নীতির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান 13তম। দুদকের স্বাধীনতা না থাকায় প্রভাব পড়ছে দেশের অবস্থানে, টিআইবির রিপোর্ট। পোশাক খাতকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে, বলছেন রপ্তানিকারকরা। বিষয়টি এড়িয়ে না যাওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বগুড়ায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত কর্মীদের মান নিয়ে প্রশ্ন। ভুল রিপোর্টে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগী, শাস্তির দাবি। এবং তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বোরো আবাদ নিয়ে বিপাকে কৃষক। নির্দিষ্ট সময়ের মধ্যে চারা রোপণ শেষ করা নিয়ে শঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।